স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাইতেছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা যে পর্যন্ত দেখে এসেছিলাম আপনার আইআরআর পর্যন্ত দেখে এসেছিলাম তাই না, বলছিলাম। তারপর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন কিভাবে বের করে, তারপর হচ্ছে আমরা এটা কি কি প্রবলেম হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কথা বলেছিলাম। তো তখন বলেছিলাম এটার একটা সাবস্টিটিউট মেথড আছে, সেটা হচ্ছে আমরা বলছি এক্সটার্নাল রেট অফ রিটার্ন, ইআরআর। তো আমরা হচ্ছে কয়েকটা কথা বলেছিলাম যে আইআরআর এর প্রবলেম কি ছিল। আমরা ধরেছিলাম কি রিইনভেস্টমেন্টটা ওই রেটে করা উচিত তাই না, যেটা আমরা পাচ্ছি। কিন্তু আইআরআর অনেক বড় হলে তখন একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে আমরা তো আসলে এত বেশি মানে হচ্ছে টাকা দিয়ে, মানে এত বেশি ইন্টারেস্ট রেট দিয়ে কাউকে হচ্ছে রিইনভেস্ট করাতে পারবো না তাই না। সো তখন একটা হচ্ছে ইট বিকামস এ হিউজ প্রবলেম। তখন আমাকে যেটা বলে ইআরআর এসে কি বললো, আচ্ছা না, তুমি হচ্ছে ঠিক আছে তুমি ইনভেস্ট করবা, কিন্তু তুমি আগে থেকে একটা ঠিক করে রাখবা যে এক্সটার্নাল ইনভেস্টমেন্ট কত হতে পারে, সেটা অনুসারে তুমি হচ্ছে ওর রিটার্ন রেটটা বের করবা। সেটা আমাকে ইআরআর বলে। মানে একটু আগে আমরা আইআরআর এর জন্য যেটা বলছিলাম, এই যে আমরা হচ্ছে টোটাল প্রেজেন্ট কে জিরো ধরে তারপর হচ্ছে আমরা ইয়ে করব, জিনিসটা এরকম না। ইআরআর এসে বললো কি, তুমি যত টাকা এখানে ইনভেস্ট করেছো সেটাকে যদি বাইরে কোথাও রি ইনভেস্ট করতে চাও, যে টাকা তুমি প্রফিট পাচ্ছ সেটা হচ্ছে একটা ফিক্সড রেটে তুমি করো, এবং তারপর তুমি হচ্ছে বের করো যে তোমার হচ্ছে এক্সটার্নাল রিটার্ন কত হতে পারে। তো এখানে এটাই বললো যে সার্চ মেথড ইজ কল্ড ইয়ারার মেথড। ইট ডাইরেক্টলি টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য ইন্টারেস্ট রেট এক্সটার্নাল টু দ্য প্রজেক্ট। মানে আমার ইয়ারার প্রবলেম হচ্ছিল কি, আমরা যে হচ্ছে সরি আইআরআরটা পাচ্ছিলাম সেই অনুসারে আমাকে রিইনভেস্টমেন্ট করতে বলছিল, যেটা এমআইআর চেয়ে বেশি থাকে, কিন্তু এমআইআর চেয়ে বেশি দিয়ে তো আমি তত রিইনভেস্ট করতে পারবো না। তখন আমাকে বললো কি এই যে আমাকে হচ্ছে একটা এক্সটার্নাল রেট জানা থাকবে, ওই রেটেই হচ্ছে আমি এটা ইনভেস্ট করব। তো এইটাই বের করতে হবে যে হুইচ নেট ক্যাশ ফ্লো জেনারেটেড বাই দ্য প্রজেক্ট ওভার ইটস লাইফ ক্যান বি রিইনভেস্টেড। মানে আমার যে নেট ক্যাশ ফ্লোটা আমি পাচ্ছি ওইখানে, যেটা আমার হচ্ছে আমার পকেটে আসতেছে, সেটা যদি আমি রিইনভেস্ট করতে চাই সেটা কিসে ইনভেস্ট করতে হবে, এই যে অ্যাপসাইলন দিয়ে যেটা লিখছি এক্সটার্নাল রেট, এক্সটার্নাল ইন্টারেস্ট রেট, ওইটাতে হচ্ছে রিইনভেস্ট করবো। ইফ দিস এক্সটার্নাল ইনভেস্টমেন্ট রেট হুইচ ইজ ইউজুয়ালি দ্য ফার্মস এমএআরআর, নর্মালি হচ্ছে এই যে এখানে সেই কারেকশনটা আসতেছে, আমি যাকে অ্যাপসাইলন ধরছি সেটা বেসিক্যালি আমি কি ফার্মের এমএআরআর দিয়ে হচ্ছে রিইনভেস্ট করি বাইরে গিয়ে। মানে কি, মানে হচ্ছে আমার একটা কনসার্ন ছিল না, মানে হচ্ছে আমি ফার্মের আমার বা আমার ইন্ডাস্ট্রির যে এমআরআর সেটটা আছে তার চেয়ে বেশি রেটে আমি কিভাবে আবার রিইনভেস্ট করবো তাই না। আইআরআর এর প্রবলেম তো ওইটাই ছিল, তাই তো? হ্যালো, জি স্যার। আপনারা শুনতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার সাথে একজন দুজন একটু রেসপন্স করেন তাহলেই হবে। তো আমরা হচ্ছে ওইটি আইআরআর এর প্রবলেম ছিল। এখন আমাকে বলছে না তুমি বাইরে এক্সটার্নাল রেট অনুসারে রিটার্ন বা তুমি ইনভেস্ট করবা, যে টাকা হচ্ছে আমার পকেটে আসতেছে, কিন্তু সেটা হচ্ছে ফার্মের এমএআরআর দিয়ে তুমি করতে পারো। তোমার যে মিনিমাম ইন্টারনাল মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন ছিল ফার্মে যেটা ঠিক করেছো, ও অনুসারে করতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। তো এইটা হচ্ছে সেটাই বলছে আর কি। তো আমরা ওইটা ধরেই রিইনভেস্টমেন্টকে ধরেই হচ্ছে আমরা এটা ইকুয়ালাইজ করবো। এই যে আমরা বলছি যেটা পজিটিভ টাকা আসবে, পজিটিভ নেট ক্যাশ ফ্লো আসবে আমার কাছে, সেটি আমি রিইনভেস্ট করতে হবে। তার মানে এখানে একটা জিনিস বলে এই যে আমরা এই ছবিতে যদি তাকাই, টিপিক্যালি আমার হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম থাকে এরকম তাই না, এখানে প্রেজেন্ট ওর থাকে, এখানে কিছু হচ্ছে এরকম হচ্ছে ইয়ে থাকবে, আপনার রেভিনিউ থাকবে, কিছু এক্সপেন্সেস থাকতে পারে এরকম। এটা রেভিনিউ, এটা এক্সপেন্সেস, আর এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড একটা সেলফেস ভ্যালু থাকবে। আমাকে ইআরআর কিভাবে বের করতে বলে, ইআরআর আমাকে বলে ওই যে তুমি যত টাকা হচ্ছে এখানে পজিটিভ পাবা সবগুলাকে তুমি হচ্ছে এন্ড অফ দ্য লাইফে নিয়ে যাও, মানে সেলফেস বলে যে এন্ড এন্ড পয়েন্টে নিয়ে যাও, এবং যত নেগেটিভ আসবে সবগুলাকে প্রেজেন্টে নিয়ে আসো, মানে জিরো এন ইকুয়াল টু জিরোতে নিয়ে আসো, প্রেজেন্টে নিয়ে আসো। তারপর কোন কোন পার্সেন্টেজে এক্সটার্নাল রেট অফ রিটার্ন হচ্ছে এটাকে নিয়ে যাওয়া ওখানে। বেসিক্যালি এক্সটার্নাল রেট অফ রিটার্ন যেটা সেটা হচ্ছে এমএআরআর দিয়ে আমরা বলেছিলাম এমএআরআর হবে, আমরা ধরে নিব সেটা। এই যে অ্যাপসাইলন যেটা এক্সটার্নাল মানে হচ্ছে রিটার্ন, সেটা হচ্ছে এমআরআর ধরে আমরা হচ্ছে সমস্ত নেগেটিভকে কি নিয়ে আসবো, প্রেজেন্টে। আর সমস্ত হচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লোকে নিয়ে যাব কোথায়, ফিউচার, যেটা হচ্ছে এন এন এ, এই যে সেলভেজ ভ্যালুতে। তারপর আমরা কি ইকুইভ্যালেন্ট এরকম একটা পাবো না, আমরা যদি হচ্ছে এই যে এটা দেখাচ্ছি যে সামেশন সমস্তকে প্রেজেন্টে নিয়ে আসছে, আর সামেশন সমস্ত পজিটিভকে হচ্ছে ফিউচার নিয়ে গেছে, তাহলে এরকম একটা আসবে না। জি স্যার। এইটাকে তখন আমরা বলবো এই যে কত রিটার্ন হলে, কত রিটার্ন রিটার্ন রেট হলে এই যে আমার ইনভেস্টমেন্টের টোটাল নেগেটিভটা এবং টোটাল পজিটিভটা ইকুয়াল হবে, ইকুইভ্যালেন্ট হবে। তার মানে কি, এখানে যদি আমি এটাকে টোটাল পি বলি, পি, আর এটা হচ্ছে টোটাল
এফ বলি। এই দুইটা রিলেশন কি আমরা জানি হচ্ছে এফ টোটাল ইকুয়াল টু কি হবে এখানে, পি 1 + i⁴ আই স্টার লিখলাম। এইখানে এই যে যেটা আমি হচ্ছে পাবো, মানে হচ্ছে যেই পার্সেন্টেজের জন্য এই দুইটা ইকুইভ্যালেন্ট হবে ওইটা কি বলতেছি, ইআরআর। বুঝতে পারলাম? জি স্যার। তার মানে এখানে কি, এখানে তাহলে এইভাবে সলভ করতে আমার কি এটাকে ট্রায়াল এন্ড এররের দরকার আছে? না স্যার, এখানে তো দরকার নেই। এখানে দরকার নেই, এখানে ডাইরেক্টলি বের করতে পারছি। তো ইআরআর আমাকে এই সুবিধাই দেয়। আইআরআর এর যে প্রবলেমটা হচ্ছিল আমার ট্রায়াল এরর করতে হচ্ছিল, তাই না? তো ইআরআর এ সেটা করতে হয় না, কারণ হচ্ছে আমরা বলেছি কি সমস্ত পজিটিভ ক্যাশ ফ্লো একদিকে যাবে, সমস্ত নেগেটিভ ক্যাশ ফ্লো একদিকে যাবে। কিভাবে? এমএআরআর ধরে। এমআরআর ধরে নিয়ে তারপর হচ্ছে দুইটার মধ্যে যে ইকুইভ্যালেন্সি যে ইন্টারেস্ট রেট দিয়ে হবে সেটাই হচ্ছে আমার এক্সটার্নাল রেট অফ রিটার্ন। তো এইভাবে হচ্ছে আমরা বের করব। আচ্ছা, বের করলাম, তাহলে ডিসিশনটা কি হবে? এখানেও এক্স্যাক্টলি সেম ডিসিশন। যদি আমার ইআরআরটা এক্সটার্নাল রেট অফ রিটার্ন যদি হচ্ছে আমার এমএআর এর চেয়ে বড় হয়, তাহলেই হচ্ছে আমাকে প্রজেক্ট ইকোনমিক্যালি জাস্টিফাইড হবে। মানে আমি যদি রিইনভেস্ট করি সেটা হচ্ছে আমাকে এমএআর এর চেয়ে বেশি রিটার্ন রেট এনে দিবে, তাহলে অবশ্যই সেটা প্রফিটেবল, তাই না? আমার মিনিমাম যে যতটুকু আমি ধরেছি তার চেয়ে যদি আমি বেশি পাই, তাহলে অবশ্যই সেটা তো আমার জন্য প্রফিটেবল একটা ভেঞ্চার হবে, তাই তো? জি স্যার। তাহলে এখানে ছোটখাটো অনেক সময় প্রশ্ন আসে ইআরআর আইআরআর বের করে, যে আইআরআর করলে প্রবলেম কি হতো, কেন আমরা আইআরআর নিলাম না, তারপর আইআরআর এর ঝামেলা কি, এইসব নিয়ে ছোটখাটো অবশ্যই একটু থিওরিটিক্যাল প্রশ্ন আসে অলওয়েজ। এবং আমরা ইআরআর কেন অ্যাডভান্টেজ দিচ্ছে এখানে সেটা হচ্ছে প্রকাশ করে। যেমন ইআরআর কথা আমরা যেটা বললাম, এখানে আমরা ডাইরেক্টলি সলভ করতে পারি, আমাদের কোনো ট্রায়াল এন্ড এর দরকার হয় না। তারপর হচ্ছে কি আমরা হচ্ছে এখানে ইট ইজ সাবজেক্ট টু দ্য পসিবিলিটি অফ দ্য মাল্টিপল। এখানে কোনো হচ্ছে এখানে কি হবে না, এখানে মাল্টিপল রেট অফ রিটার্নের কোনো কথাই আসবে না। আইআরআর এর যে প্রবলেমটা হচ্ছিল, আমি মাল্টিপল পাচ্ছিলাম, তাই না? আমরা যদি গত ক্লাসে একটু রিভিজিট করি ওই কার্ভ থেকে, আমরা হচ্ছে মাল্টিপল আইআরআর পেতে পারতাম, মানে হচ্ছে দেয়ার ইজ এ পসিবিলিটি উইল গেট মাল্টিপল আইআরআরস। সো when we are dealing with the ERR, there is no possibility that we will get some of the multiple errors. So এখানে হচ্ছে it's eliminating two steps, right? So two আমার হচ্ছে যে difficulties ছিল, the difficulties associated with the IRR, we are just omitting it when we are considering the ERR method for the feasibility study. So this is more advantageous, তাই না? তো অ্যাডভান্টেজেস হলেও সমস্যা কি, মানে হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে গেলে এই যে আমি বললাম যেটা আগে থেকে প্রচলিত ওই জিনিসটার দিকেই মানুষ বেশি ঝুঁকে। তো এখানেও দেখা যায় কি, আমরা যেহেতু এখানে ইআরআর যদিও এখানে হচ্ছে ইটস গেটিং মানে গিভিং বেনিফিটস, তারপরেও মানুষ কি ওই আইআরআর দিকেই যায়। তো দুইটা আসলে একদম বাদ দেওয়া যাবে না, আমরা আইআরআরও জানতে হবে ইআরআরও জানতে হবে, তাই না? দুইটাই হচ্ছে করে আমরা বুঝবো। এগুলো হচ্ছে টিপিক্যাল আপনার হচ্ছে এতক্ষণ আমরা যা যা করলাম, আমরা যদি রিভিজিট করি, প্রেজেন্ট লোড দিয়ে ফিজিবিলিটি টেস্ট করলাম, ফিচার লোড অ্যানুয়াল লোড দিয়ে, তারপর দুইটা রেট অফ রিটার্ন মেথড আমরা দেখলাম, একটা হচ্ছে আইআরআর দিয়ে কিভাবে বের করা যায়, তারপর ইআরআর দিয়ে কিভাবে বের করা যায়। যদি আমরা এখন একটা এক্সাম্পল করি ইআরআর এর, তাহলে হচ্ছে জিনিসটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলে কি বলেছে, তো এখানে বললো কি আমাকে, a new piece of equipment has been proposed by engineers to increase the productivity of the certain manual welding process or operation. Here is its operation. The investment cost is 25,000 K, $25,000, and the equipment will have a market salvage value of $5,000, and at the end it is expected to 5 years। তার মানে লাইফ হচ্ছে আমরা পেয়ে গেলাম, আমরা হচ্ছে প্রেজেন্ট ফি পেয়ে গেলাম, আমরা হচ্ছে সেলভেজ ভ্যালু পেয়ে গেলাম, আমরা এন ইকুয়াল টু 5 ইয়ার্স এটা পেয়ে গেলাম। তারপর কি আমাকে বললো, ইনক্রিজ প্রোডাক্টিভিটি উইল অ্যাট্রিবিউট টু দ্য ইকুইপমেন্ট উইল অ্যামাউন্ট অফ 8,000 পার ইয়ার। মানে হচ্ছে এই যে প্রোডাক্টিভিটি বাড়ার কারণে আমার হচ্ছে কি $8,000 আমি আরো বেশি পাবো, after extra operating cost has been subtracted from the value of the additional production. The MARR is 20% per year. Suppose এই যে epsilon equal to MARR, এটা অনেক সময় বলে দিবে অনেক সময় নাও বলে দিতে পারে, যে এক্সটার্নাল রেট MARR এর ইকুইভ্যালেন্ট, এটা বলতে পারে না বলতে পারে। যদি না বলি ইন দ্যাট কেস উইল ডাইরেক্টলি এটা হচ্ছে MARR ধরে আমরা করবো এপসাইলন যেটা বলছে 20%। হোয়াট ইজ দ্য প্রজেক্ট সিআরআর এন্ড দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেবল। এইরকম প্রশ্ন আসলে আপনার শুধু যে ইআরআর বের করে বসে থাকবেন এগুলো করেন না, অনেক সময় ইআরআর জানতেও যাবে না, শুধু বলবে হচ্ছে প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল কিনা। তো এইটা কিন্তু ফাইনাল আপনার আনসার কিন্তু আপনাকে এখানে দিতে হবে, এই যে প্রজেক্টটা ফিজিবল কি ফিজিবল না। আপনি ইআরআর পর্যন্ত বের করে আনসার লিখে বসে থাকবেন, আপনাকে আমি ইচ্ছা করলে শূন্য দিতে পারি, কারণ এখানে তো আমি চাই না ইআরআর বের করো বা হাবিজাবি বের করো, তাই না? আমি জানতে চেয়েছি হচ্ছে আপনার এখানে ফাইনাল আনসারটা কি। আমরা ফাইনাল আনসারটার জন্য অনেক ক্যালকুলেশন করতে হয়, কিন্তু ওই ক্যালকুলেশন করে যদি আমি ডিসিশন না জানাই, তাহলে কিন্তু এটা আমার জন্য এরর, তাই তো? তাহলে আমরা হচ্ছে সবসময় কিন্তু এটা মনে রেখে ওই ডিসিশন স্টেটমেন্টটা কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে ভুলে যায় না পরীক্ষার খাতায়, এগুলো অঙ্ক করে ঠিকই আসছেন কিন্তু নাম্বার হাফ হয়ে গেছে।
তো যাই হোক, তো এখানে আমরা যদি আঁকি, এটার মানে হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, প্রথম জিনিসটাই কিন্তু ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকতে হবে। ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকার উপরে কিন্তু নাম্বার আছে। সো ক্যাশ ফ্লো না আঁকে হচ্ছে চলে এসেন না। 5, 1 2 3 4 5, আমার 5 ইয়ার ছিল। তো এটা ইনভেস্টমেন্ট আমাকে কত বললো? 25,000, তাই না? 25K। আমার সেলফ বলে হচ্ছে 5K। ভালো কথা, আমাকে বলেছে $8,000, আমি প্রতি মাসে 8,000ই তো, তাই না? 8,000, হ্যাঁ। $8,000 প্রতি মাসে এক্সট্রা পজিটিভ হিসেবে পাবো। তাহলে এটা কি কস্ট নাকি হচ্ছে আমার মানে এটা রেভিনিউ হিসেবে পাবো? এই, আমার কথা বলেন, এটা কি হিসেবে, বেনিফিট হিসেবে পাবো না কস্ট? আমি নতুন ইকুইপমেন্ট কেনার পরে আমার $8,000 সেভিং জি হচ্ছে, স্যার। তাহলে সেভিংটা আমি রেভিনিউ হিসেবে বেনিফিট পাবো। শোনানো। হ্যাঁ। এখন যদি ইআরআর বের করি, তাহলে কি করবো বলেন তো? এটাকে ইকুইভ্যালেন্সিতে নিতে হবে। ইকুইভ্যালেন্সিতে কিভাবে করি কিছুক্ষণ আগে বললাম। ও, বারবার লিখে ফেলছে। এখানে একটা পি বের করতে হবে, পি নট বের করতে হবে, এখানে বের করতে হবে। এটা পি নট না দিয়ে P1 দিয়ে দেন, তাহলে সুন্দর হবে। P1, এটা হচ্ছে আমি ধরলাম এটাকে F1 ধরলাম, বা এফ ধরলাম, তাহলেই হবে। এই জিনিসটা আসলে কি, আমরা বলেছিলাম ইয়ার বের করতে হলে যত পজিটিভ ক্যাশ ফ্লো আছে সবগুলাকে নিতে হবে কি এন্ড অফ দ্য লাইফে অ্যাপসাইলন পার্সেন্টেজে, না? আর যত এখানে থাকবে, নেগেটিভ থাকবে, সবগুলোকে প্রেজেন্টে নিতে হবে। বাট এখানে নেগেটিভ নাই, তো আমার কাজ সুবিধা হয়ে গেছে। নেগেটিভে শুধু হচ্ছে, এখানে শুধু হচ্ছে এটাই আছে, সো এখানে কাজ করতে কমে গেল। তাহলে সমস্ত পজিটিভ গুলাকে যদি আমি ওখানে নিয়ে যেতে চাই, তাহলে এটা কি কি হচ্ছে? তাহলে এফ এর ভ্যালু এখানে কি হবে? এফ ইকুয়াল টু হবে 8, এগুলো অ্যানিউটি আকারে আছে, তার মানে ফিউচার ভ্যালু বের করতে হবে। অ্যানিউটি দেওয়া আছে এপসাইলন। এপসাইলন আর কত বছর? 5 ইয়ার্স, তাই না? এপসাইলন না লিখে আমি ভ্যালু লিখে দিই। এখানে এপসাইলন কত হবে? এমএআরআর, তাই না? এক্সটার্নাল কে আমরা বলে দিয়েছি এমএআরআর সমান হবে, তাহলে 20%। ওকে। এটা প্লাস হবে কি, এই যে স্যালভেজ ভ্যালু ছিল, স্যালভেজ ভ্যালু যোগ করতে হবে না সাথে? জি স্যার। আচ্ছা, তাহলে ফাইভ এটা যদি আমরা থাউজেন্ড লিখি, তাহলে এটা হবে কত? 1.2 টু দি পাওয়ার 5 - 1, 1 কি জানি, এ, নিচে হবে শুধুমাত্র 0.2, তাই তো? 0.2। অ্যানুইটি ফিউচার ভ্যালুর সাথে রিলেশন কি? 1 + 5 টু দি পাওয়ার অফ n - 1, নিচে হচ্ছে শুধু আই, তাই নাইন। তো? জি হুম। স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা করলাম +5, তাহলে এটা কত আসে ভ্যালু আমাকে একটু বলেন। স্যার 64.53। 15, 15। হুম, 5 3K, তাই না? এটা সবার একই আসছে। স্যার 64.53। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাই ধরছি। আচ্ছা, তাহলে এক পেলাম, পি পেলাম। এখন তাহলে ইয়ারটা বের হবে কিভাবে? আমরা বলেছি তারপর হচ্ছে পি, তো ঝামেলা নাই এখানে, আর নেগেটিভ গুলো নাই। যদি নেগেটিভ থাকতো ওগুলোকে নিয়ে আসতে হতো এখানে। আর এফ এর মধ্যে রিলেশন কি হবে? তাহলে এখানে আমরা জানি এফ ইকুয়াল টু পি, ফিউচার রুট বের করতে হবে, প্রেজেন্ট রুট দেওয়া আছে। এখানে হবে কিন্তু আই স্টার, তাই না? আমরা বলেছি দুইটা ইকুইভ্যালেন্স দিয়ে, যেই ইআরআর দিয়ে ইকুইভ্যালেন্স, যেই পার্সেন্টেজ দিয়ে ইকুইভ্যালেন্ট হবে, ওইটি হচ্ছে আমার ইআরআর। তাহলে আই পার্সেন্টেজ, আর এখানে হবে 5। তো দুইটার মধ্যে রিলেশনকে আমরা যদি এখন বসাই, এখানে এফ হচ্ছে আমার, মানে বের করলাম 64.53, ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 25। আর এখানে হবে 1 + আই স্টার টু দি পাওয়ার অফ হচ্ছে আমার কত? 5, তাই না? তার মানে 1 + আই স্টার 5 ইকুয়াল টু হচ্ছে 64.3 টু 53 ডিভাইডেড বাই 25, বা আই স্টার বা ইআরআর হবে আমার কত পার্সেন্ট? এটা √5 এর ভিতরে চলে যাবে, 64.53 ডিভাইডেড বাই 25 - 1, তাই না? এভাবে না? জি স্যার। হুম, তাহলে কত পার্সেন্টেজ আসে বের করি আমরা ইআরআরটা। আই পার্সেন্টেজ স্টার পার্সেন্টেজে বলে ফেলেন একদম। 20.89%। কত? 24? 20.89%। আচ্ছা, 20.89%। আচ্ছা, এখানে অনেক ক্লোজ, মানে হচ্ছে আমার এখানে ডিসিশন নিতে হতো কি, আমরা ডিসিশন যদি জানি যে ইআরআর যদি এমআরআর থেকে বড় হয়, ইন দ্যাট কেস হচ্ছে প্রজেক্ট ফিজিবল। এটা প্রায় ক্লোজ চলে আসছে। তাহলে আমরা এখানে বলতে পারি ইআরআর যেটা, ইআরআর ইজ গ্রেটার দেন এখানে কত? এমএআরআর।
এটা যদি হয় হেয়ার দ্য ইয়ারআর পার্সেন্টেজ ইজ গ্রেটার দেন এমএআরআর, সো হচ্ছে আর প্রজেক্ট, এখানে প্রজেক্ট তো বলবো না, কি বলবো এখানে, ইকুইপমেন্টের কথা বলছিল, তার মানে বাইং দ্যাট নিউ ইকুইপমেন্ট ক্যান বি এ ফিজিবল থিং, তাই না? জি স্যার, জাস্টিফাইড হবে। জাস্টিফাইড হবে, এই তো। তাহলে ওর হ্যাঁ কয়েক ক্লোজই আসছে, যে সলিউশন 20.88। তার মানে এখানে একটু 19-20 হলে কিন্তু এখানে অঙ্ক যদি একটু 19-20 হতো, যে প্রেজেন্ট অর্থ যদি একটু কম বেশি হতো পয়েন্টে, তাহলে কিন্তু হয়তো বা দেখতেন আপনার আই পার্সেন্টেজ কি হয়ে গেছে, 20-এর চেয়ে কমে গেছে, তাই না? কমে গেলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেত, ঝামেলা হয়ে যেত আর কি। তাহলে আইআরআর বের করা আমরা তো দেখলামই গত ক্লাসে, আজকে দেখলাম ইআরআর। তাহলে ইআরআর কি কনভিনিয়েন্ট মনে হলো না আরো আইআরআর তুলনায়? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত আমরা ডিসিশন নিতে পারি। এরপরে আছে একটা পে ব্যাক পিরিয়ড, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি গুলোতে ইউজ করে আর কি। পে ব্যাক পিরিয়ড নাম দেখি আমরা বুঝতেছি এই জিনিসটা কি, আমাকে বলতে পারবেন কারো আইডিয়া, মানে পে ব্যাক পিরিয়ডটা শুনে এটা কিরকম কিরকম শোনাচ্ছে? পে ব্যাক পিরিয়ড মানে এটা ইংলিশটা শুনেই বলেন, মানে ওরকম জানতে হবে না, শুধু বলেন হচ্ছে যে পে ব্যাক পিরিয়ডটা মানে কি, মানে কিরকম হতে পারে, কি মনে হচ্ছে আইডিয়া? না স্যার, বলতে পারবো না। মানে পে ব্যাক মানে কি, আমরা হচ্ছে একজন আরেকজন ধমক দেন যে আই ও ইউ সামথিং সো পে দ্য হোল থিং টু মি, তাই না? এরকম বলি না? তো পে ব্যাক মানে কি, তাহলে হবে কি যত টাকা আমি ইনভেস্ট করেছি সব টাকা প্রফিট সহ তুলে নিয়ে আসতে কত বছর টাইম লাগবে, সেটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। এটা আমরা অলওয়েজ কনসিডার করবো না, একটা জিনিসে যদি আমরা ইনভেস্ট করি তাহলে হচ্ছে আমার কি পরিমাণ হচ্ছে কতদিন লাগবে, এই যে আমি প্রফিট করব কিছু একটা করব, কতদিনে আমার সব টাকা আমার পকেটে আসবে, তাই না? এগুলো আমরা চিন্তা করি না সবসময়, মানে হচ্ছে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চাই। জি স্যার। ওইটা কি আমরা পে ব্যাক পিরিয়ড বলছি, সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের জানতে হবে। তো আমরা হচ্ছে যেটা করি মানে হচ্ছে এখানে আপনার ইয়েটা মানে দুইটা পে ব্যাক পিরিয়ড আছে, এগুলো অনেক সময় আসে, বাংলাও আসে, আপনারা বাংলা একদমই না করেন না, মানে হয়তো বা বুয়েটে দিলে আমি হয়তো ওরকম বাংলা দিব না, বাট আপনাদের অনেক সময় বাংলা দেয় যাতে করে হচ্ছে ইউ গেট সাম নাম্বারস। সো মানে এই বাংলাগুলো একটু মাথায় রাখবেন। তো পে ব্যাক আর আপনাদের হচ্ছে আমি ডিপার্টমেন্টে কঠিন প্রশ্ন করে পাঠালে পরে হচ্ছে ওরা সব কেটে কুটে সব সোজা প্রশ্ন দিয়ে দেয়, সোজাও না, মানে হচ্ছে খুবই ছোট ছোট জিনিস দিয়ে দেয়। আহ ভালো কথা। বলতে বলতে সিটি হয়ে গেছে না? জি স্যার, সেটি হয়ে গেছে। কেমন হয়েছে? স্যার সবারই তো মোটামুটি খারাপ হয়েছে আর স্যার। খারাপ হয়েছে স্যার। খারাপ হয়েছে কেন, কেন, কোথায় সমস্যা হচ্ছে? স্যার আসলে স্যার আমরা মানে লজিকটা ধরতে পারি নাই স্যার, এটাই প্রবলেম হয়েছে স্যার। পরে কি করতে পারছেন নিজেরা, পরে ডিসকাস করে টাইম শেষ হওয়ার পর নিজেরা ডিসকাস করছেন জিনিসটা যে কি বোঝাচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো অল্প সময় হয়নি, তার মানে হচ্ছে প্রশ্নটা বুঝছেন, সেটা বুঝতে পারলেই হয়েছে আমার। তো মানে এই জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে এই যে আগে ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা ভালো করে আঁকতে হবে, তাই তো? ক্যাশ ফ্লোতে উল্টাপাল্টা হলে পুরো জিনিসই হচ্ছে অঙ্ক ভুল আসবে, জি তাই না? স্যার। জি স্যার। তো এটাই মানে হচ্ছে টার্ম ফাইনালে এরকম কিছু প্রশ্ন থাকতে পারে, সো হচ্ছে ইউ জাস্ট এক্সপেক্ট সামথিং। আমি নর্মালি দেই, তারপর হচ্ছে আপনাদের মডারেশনে গিয়ে ওইখান থেকে রিমুভ হয়ে যায় কি সব, যাই হোক। তারপরে হচ্ছে এমন অনেক কঠিন আসবে না যাতে করে আপনারা সবাই হচ্ছে অনেক খারাপ করেন, তারপরে হচ্ছে এই যে আমি বলবো যত প্র্যাকটিস বাড়াবেন, আর আমি তো এই যে অ্যাসাইনমেন্ট যেটা দিচ্ছি মানে প্রিভিয়াস ইয়ার সলভ করতে বলি বারবার, তাই না? ওগুলা করলে কিন্তু অনেক হচ্ছে আপনার ইয়ে হয়, মানে হচ্ছে প্র্যাকটিস অ্যামাউন্টটা বাড়ে, তখন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বাড়ে যে কিরকম থাকলে কিরকম হবে। তো মানে আমার প্রশ্ন একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে হচ্ছে আপনাদের জন্য অনেক সোজা করা ট্রাই করি, তারপরে হচ্ছে হয়ে যায় আর কি। তারপরে আমার প্রশ্ন আসলে আপনারা পান না পরীক্ষায়, যেগুলো পান গত সেমিস্টার যেগুলো পেয়েছেন সবই হচ্ছে মডিফাইড প্রশ্ন। আমি অনেক ম্যাথ ট্যাথ হাবিজাবি অনেক কিছুই দিছিলাম, যেগুলো পড়াইছিলাম ক্লাসে ওগুলো কিছুই দেয়নি ওরা। তো যাই হোক, কিন্তু এই কোর্সে ম্যাথ দিতেই হয়, কিছু করার নাই, কারণ এটা ম্যাথমেটিক্যাল কোর্স। তো স্যার প্রিভিয়াস এক্সারসাইজে ম্যাথ করতে গিয়ে কয়েকটা ম্যাথে প্রবলেম ছিল স্যার, এগুলো হুম হুম, কিভাবে আপনার কাছ থেকে একটু বুঝাই নিব স্যার? আমি আপনার লাস্ট উইকের দিকে আসবো, আমার এই যে বইটার এটা শেষ হয়ে যাবে, তখন অফলাইনে দেখা করে করাতে পারবো, অথবা আমাকে হচ্ছে একটা পিডিএফ বানিয়ে মানে আমাকে হোয়াটসঅ্যাপে রিচ করতে পারেন, আমি নেক্সট ক্লাস গুলোতে তারপর ওটা সলভ করে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা যদি পে ব্যাক পিরিয়ডটা চিন্তা করি, এটাকে আমরা দুই ভাবে বলি, একটা হচ্ছে সিম্পল পে ব্যাক পিরিয়ড, আর একটা বলি ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। সিম্পল জিনিস, সিম্পল পে ব্যাক আর ডিসকাউন্টেড পে ব্যাক নাম শুনে কি মনে হচ্ছে দুইটা কিভাবে বের করা যায়? পেব্যাক থেকে কিন্তু একটা প্রশ্ন আসে সবসময়, so হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সিম্পল পেব্যাক মানে আমি আসলে এখানে ইন্টারেস্টটা কনসিডারই করবো না, আমি খালি প্রতি বছর কি টাকা পাচ্ছি সবগুলা খালি কিউমুলেটিভ যোগ করতে থাকবো।
তাহলে কত বছর পর আমি টোটাল টাকাটা, আমার ইনভেস্টমেন্টের টাকাটা আমার পকেটে চলে আসবে, যেই বছর এটা পজিটিভ হলো সেটাই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। আর ডিসকাউন্টেড কি করতে হবে, সেটা হচ্ছে মোর অ্যাকচুয়াল ফর্মেট, তাই না? যেহেতু আমরা জানি টাইম ভ্যালু অফ মানি আছে, আজকের 10 টাকা 2 বছর পর 10 টাকা সেম জিনিস না, তাই না? এটা আমরা জানি। যেমন হচ্ছে আপনার 5 বছর আগে আপনার ব্যাংকে যদি কোনো টাকা জমানো থাকে, সেটা হচ্ছে এখন অর্ধেক হয়ে গেছে, যে পরিমাণ ইনফ্লেশন। কারণ হচ্ছে আপনার 3 বছর আগে হচ্ছে ডলার ছিল হচ্ছে 82 84 এরকম ছিল, এখন কত, 122। তো হচ্ছে পুরা ভ্যালুটাই হচ্ছে ডিগ্রেড করে গেল। তো এর জন্য আমরা যখন পে ব্যাক করি তখন সিম্পলটা, হ্যাঁ, ইট গিভস আস সাম অফ দ্য আইডিয়া যে পে ব্যাক কিরকম হতে পারে, বাট মোর অ্যাকুরেট হচ্ছে ডিসকাউন্টেড। মানে আমরা কিউমুলেট করব, প্রতি বছর যত টাকা আমরা পাচ্ছি যোগ করতে থাকবো, কিন্তু সেটাকে হচ্ছে কি ইন্টারেস্টের সাথে কি করতে হবে, প্রেজেন্ট এবং ফিউচার এদের মধ্যে রিলেশন করে আমাকে কিউমুলেট করতে হবে। তাইলে হচ্ছে আমি পাবো ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। তো এখানে এটাই বললো আপনার, ফর এ প্রজেক্ট হোয়াট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফার এট টাইম জিরো সিম্পল পেব্যাক পিরিয়ড, শুধু হচ্ছে আমরা যোগ করব যখনই আমরা কিউমুলেটিভটা শূন্যের চেয়ে বড় হয়ে গেল। মানে কি, আমার পজিটিভ টাকা চলে আসলো, এতক্ষণ নেগেটিভে চলছিলাম, পজিটিভ টাকা পকেটে কিছু টাকা চলে আসলো, তার মানে হচ্ছে আমার সমস্ত টাকা আমি তুলে নিতে পারছি, ওই বছরটাকে আমি বলছি সিম্পল পেব্যাক পিরিয়ড। কিন্তু এই যে এটা হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, তাই না? সামেশন সামেশন প্রতি বছরের রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, আমি কি করব, ইনভেস্টমেন্টের সাথে কিউমুলেট করতে থাকবো, একটু পরে দেখবো যে কিভাবে করা যায়। কিউমুলেট করতে থাকবো, যখনই এটা গ্রেটার ইকুয়াল জিরো হয়ে যাবে তো ওই পিরিয়ডটাই আমার পেব্যাক পিরিয়ড, সিম্পল পেব্যাক পিরিয়ড। তাহলে কম্পাউন্ডটা কি হবে, কম্পাউন্ডটা কিছুই না, জাস্ট হচ্ছে যে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, সেটাকে প্রেজেন্টে যেহেতু আমি ইনভেস্টমেন্টের সাথে কম্পেয়ার করছি, এটাকে আমাকে কিসে নিতে হবে, ইনভেস্টমেন্টে যদি নিয়ে যেতে চাই সেটাকে আমার ডিসকাউন্টেড করে নিয়ে যেতে হবে না? জি স্যার। এটাই। তো ওইটা কিউমুলেট করবো। এখন এখানে একটা টেবল আছে, এই টেবিলটা দেখলে আমি বুঝতে পারবো যে কিভাবে করে। চলেন আমরা হচ্ছে এখানে পুরাটা দেখি যে পেব্যাক পিরিয়ড কি হবে বা কেমনে করবে। টেবিলটা করেই করতে হয়, যখন ম্যাথ করবো তখনও করবো। এখানে সিম্পল আর কম্পাউন্ড মানে ডিসকাউন্টেড দুইটি দেওয়া আছে। আচ্ছা, আমাকে বললো একটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো ডায়াগ্রাম এরকম আছে। প্রথম বছরে এই যে এটা হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, আমরা আগে ক্যাশ ফ্লোটা দেখি, পরের গুলা পরে দেখি। এটা ক্যাশ ফ্লো, এটা হচ্ছে এখানে আপনাদের হয়তো বা আপনাদের ক্যাশ ফ্লো এ কেও দিতে পারে বা ডেসক্রিপশন দিতে পারে, তাই না? আপনাদের ক্যাশ ফ্লো একে নিয়ে তারপর টেবিল করতে হবে। কলাম 1 2 এগুলো লেখার দরকার নেই, শুধু এন্ড অফ দা ইয়ার তারপর হচ্ছে নেট ক্যাশ ফ্লো এইভাবে লিখবেন। তো জিরো মানে কি, যখন প্রেজেন্ট জিরো ছিল তখন ছিল 25, তার মানে ইনভেস্ট করেছি, মাইনাস। তারপর দেখলাম কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং হচ্ছে 1 2 3 4 5 আঁকলাম। এখানে প্রতি বছর 8,000 আমার পজিটিভ ক্যাশ ফ্লো হিসেবে পকেটে আসতেছে, এবং লাস্টে তা 13,000 এটা দেখে আমার কি মনে হচ্ছে এখানে আসলে কিভাবে আসবে। এটা তো টোটালটা দিছে, কিন্তু আমি ক্যাশ ফ্লো আঁকলে আমার আসলে এখানে ছিল 8 প্লাস কত, 5। 5, তার মানে স্যালভেজ গুলো আসলে 5 ছিল। এখানে একটা করে দিছে, তো এর জন্য এরকম মনে হচ্ছে। আপনাদের নর্মালি ক্যাশ ফ্লো আগে করে নিতে হবে, তারপর নেটটা এখানে বসাতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা জি তাহলে, স্যার। আচ্ছা পেলাম, আমি নেট ক্যাশ ফ্লো পেলাম প্রতি বছর। তাহলে আমি কিভাবে এটাকে ইয়ে করা যায়, এখন হচ্ছে ক্যাশ মানে পেব্যাক পিরিয়ড কিভাবে বের করব। তো এখন মানে হচ্ছে আমরা সিম্পলটাকে দেখি, সিম্পল পেব্যাক মানে কি, শুধু হচ্ছে আমরা যোগ করতে থাকবো, তাই না? এই যে এটাকে জিরোতে নিয়ে আসবো, এই বছরটাকে জিরো, এইভাবে সবগুলা কোথায় নিয়ে আসবো, জিরোর সাথে কিউমুলেট করতে থাকবো। যখন আমার এগুলা তো পকেটে আসতেছিল, তাই না, পজিটিভ, যখনই হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে আমার পকেটে চলে আসলো টোটাল টাকা, ওইটাই হচ্ছে আমার তাহলে কি পেব্যাক পিরিয়ড। তাহলে আমি হচ্ছে এখানে দেখি, প্রথম বছরে তো আমার লসই, লস মানে আমি ইনভেস্ট করেছি $25,000। দ্বিতীয় বছর আমি বললাম কি 1 বছর যাওয়ার পর আমার পকেটে 8,000 টাকা আসতেছে। তাহলে আমার টোটাল কত টাকা এখনো হচ্ছে তোলা বাদ আছে, কি বলতে পারি এটা? এটা হবে কি যে এই পয়েন্টে এসে কি হবে, মাইনাস। হ্যাঁ, তার মানে বেসিক্যালি 25 প্লাস হচ্ছে 8 ছিল, তাই না? তাহলে -17। ভালো কথা, তৃতীয় বছর আবার আমি পাচ্ছি আরো 8,000 টাকা পাচ্ছি। তাহলে কত হবে, -17 প্লাস হচ্ছে 8, তাই না, -9,000, মানে আরো 9,000 টাকা আমার হচ্ছে তুলতে হবে। তারপর হচ্ছে -9 প্লাস হচ্ছে 8, এটা পাচ্ছি আমরা তখন কত, 1,000, আরো 1,000 টাকা। এরপরেরটা যখন আবার করলাম, তাহলে -1 প্লাস হচ্ছে 8, এই যে এটা করার পরে সাথে সাথে দেখলাম আমার কি, আমার পজিটিভ চলে আসলো। তাহলে এই সংজ্ঞা অনুসারে তাহলে আমার পেব্যাক পিরিয়ড কত, আপনার হচ্ছে পকেটে চলে আসবে কত বছরের মধ্যে পকেটে চলে আসবে যত টাকা ইনভেস্ট করেছি? 5 ইয়ার। হুম, ফোর আমি ইয়ার দেখেন স্যার, 4 ইয়ার পজিটিভ চার আসছে বছরের 4 ইয়ার। মধ্যে না, হ্যাঁ, হ্যাঁ। 4 বছরের মধ্যে আমার পকেটে চলে আসলো না। আমি 5 বছর এটা কিন্তু আর করিই নাই, কারণ অলরেডি পজিটিভ পেয়ে গেছি। যখনই আমরা পজিটিভ পেয়ে যাবো আমাদের আর কাজ করার দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ আমার অলরেডি হচ্ছে আমি কি আমার পকেটে যত টাকা ইনভেস্ট করেছিলাম মোটামুটি চলে আসছে সবই। বুঝতে পারছি? জি স্যার। এটা সিম্পল পেব্যাক, তো এটা খুব সহজে হয়ে গেল।
এখন কম্পাউন্ড পেব্যাক যদি আমরা বের করি, কম্পাউন্ড বলছি কি জানি, ওই ডিসকাউন্টেড পেব্যাক, তাই না? এটা হচ্ছে কিরকম হবে? কোনো কিছুই না, আগের মতোই, জাস্ট একটা স্টেপ অতিরিক্ত কাজ করতে হবে। কিউমুলেশন করার আগে এটা হচ্ছে -25, প্রতিটার মধ্যে 8 ছিল, লাস্টে হচ্ছে 8 + 5 ছিল। আচ্ছা, এখন আমার এখানে কত ইন্টারেস্ট রেট দিয়েছে? কত? 20%। আমাকে হচ্ছে বলেছে ইন্টারেস্ট 20% ইয়ারে হবে। ভালো কথা। এখন যখন ডিসকাউন্টেড করবো, আমরা জানি কি সবগুলাতে আসল মেথড, আমরা তো এতদিন যা করছি যতটুকুই ডিসকাউন্ট করে নিয়ে আসে, আমার কি করতে হয়? ইন্টারেস্ট রেটে ডিসকাউন্ট করতে হয় না? জি স্যার। তো আমরা তো জি স্যার। সিম্পল আসলে সেটা করিনি, আমরা শুধু হচ্ছে মানে ইয়ে করেছি। তাহলে আমরা এখন যেটা করব, এক স্টেপ বেশি করতে হবে। সেটা প্রতি বছর যেটা, সেটা যদি হচ্ছে আমরা প্রেজেন্ট অর্থে নিয়ে যাই, তাহলে প্রেজেন্ট অর্থে কত হয়? যেমন এখানে হচ্ছে 8 বছর প্রথমটা, -25 তো ঠিকই আছে, সমস্যা নাই। তারপর 8 বছর যেটা, 8,000 যেটা, এটাকে যদি 1 বছর আমরা পিছনের দিকে নিয়ে আসি, মানে হচ্ছে প্রেজেন্ট অর্থে নিয়ে আসি, তার মানে কি 8 ÷ 1 + 1.2, তাই না? প্রথমটা টোয়েন্টি জি পার্সেন্টেজে। স্যার। ওকে। আচ্ছা, এটা করলে আসে 6,687। আচ্ছা, পরেরটাকে আবার কি ডিসকাউন্ট করতে হবে? আমরা জাস্ট আগে বানাচ্ছি যে প্রতিটা যদি ডিসকাউন্ট করে করে নিয়ে আসি তাহলে কিরকম হয়। আসলে লাস্টের কলামটাই মেন নিয়ে এই তারপরেরটা কত হবে? তাহলে 8 কত বছর ডিসকাউন্ট করতে হবে? 1.2 স্কোয়ার, মানে 2 বছর ডিসকাউন্ট করতে হচ্ছে। টু। হ্যাঁ, এটা হবে 5,000। দেখছেন এই যে টাইম ভ্যালু অফ মানি। আমি 3 বছর পরের 8,000 আর হচ্ছে এখনকার 8,000 টাকা কি সমান? না না স্যার। স্যার। এই যে এখানেই বোঝা যায় 3 বছর পরে 8,000 টাকা, যেটা আমি টাকা যেটাকে বলছি, সেটা আসলে আমি যদি প্রেজেন্টে নিয়ে আসি, বর্তমান সময় নিয়ে আসি, মাত্র 5,000 টাকা ইকুইভ্যালেন্ট। এটাই সমস্যা, তাই না? পুঁজিবাদী সমাজের টাকার, মানে কাগজের টাকার এটাই সমস্যা। দিন দিন ইনফ্লেশন বাড়তে থাকে আর আমাদের যে অ্যাকচুয়াল যে অ্যাসেট, এটা হচ্ছে আসলে কমতে কমতে থাকে। মানে বিশাল সমস্যা। আনলেস ইউ ইনভেস্ট অন দ্য গোল্ড এন্ড ল্যান্ড, তাই না? স্বর্ণ আর হচ্ছে ল্যান্ডের উপর ইনভেস্ট করলে ওগুলোতে কোনো লস নাই। আপনার টাইম ভ্যালু, কাগজের টাকার মান যাই হোক না কেন। যেমন হচ্ছে আমি যখন ক্লাস 10-এ ছিলাম, তখন হচ্ছে আমার আমার মনে আছে 10 or 11-এর দিকে, তখন হচ্ছে আমার ইয়ে ছিল কি, মানে হচ্ছে আপনার স্বর্ণের ভরি ছিল, আমার এখনো মনে আছে 48 থেকে হচ্ছে 52 এর মতো ছিল। এখন হচ্ছে আফটার 10 ইয়ার্স এর মধ্যে এটা হচ্ছে কত হয়ে গেছে? 180। 180 কে কয় গুণ বাড়লো! হিউজ অবস্থা। তাহলে সেম সময়ে এই যদি জন্য হচ্ছে আমি, স্যার বেশি বেশি হ্যাঁ, স্বর্ণ কেনা দরকার। হ্যাঁ, এটাই। এটাই হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট আর কি। গোল্ড এন্ড হচ্ছে ল্যান্ড। ল্যান্ডের প্রাইস যেমন জীবনেও কমে না, আপনার বাড়তে থাকে, আপনার গোল্ডেও হচ্ছে সেম। বেসিক্যালি বাড়ছে না, আপনার হচ্ছে ইউর অ্যাসেট আর গেটিং কনস্ট্যান্ট। আমরা টাকার ইনফ্লেশন হচ্ছে, টাকার মনিটারি ভ্যালু কমে যাচ্ছে, তাই না? কিন্তু আমার অ্যামাউন্ট তো সেম ছিল, এর জন্য মনে হয় যে বেড়ে গেছে। আসলে আমাদের মানে কেনার আর্থিক ক্ষমতা কমে গেছে। এটা হচ্ছে মেইন। মানে আমার হচ্ছে ডিমনিটাইজেশন হয়ে গেছে, টাকা ডিভ্যালুয়াইজেশন হয়ে গেছে। যাই হোক, এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে। আচ্ছা, 3 বছরেরটা যেটা করি, সবগুলা তাহলে এভাবে কোথায় নিয়ে আসতে হবে? প্রেজেন্টে নিয়ে আসতে হবে। প্রথমে কাজ করে নিয়ে আসলাম, এরপর সবগুলাকে ডিসকাউন্টেড করে করে নিয়ে আসলাম। এখন আগের কাজ, আগে যেভাবে করছিলাম, প্রথম বছর -25, পরের বছর এখানে কত হবে? -25 প্লাস হচ্ছে 6.667, তাই না? সেটা করলে ইউ আর গেটিং 18,000। এর পরের বছর কত হবে? -18.33। এত টাকা আমার কাছে আরো বাদ আছে, এর সাথে হচ্ছে কত? 5.556। এইভাবে করতে থাকবো। এইবার হচ্ছে পজিটিভ কোথায় পেলাম? কখন গিয়ে? 5 বছরে স্যার। 5 বছরে গিয়ে পেলাম। মানে আমার এটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। পে ব্যাক মানে সমস্ত টাকা পেতে হচ্ছে 5 ইয়ার্স লাগবে। এটা খুবই একটা ক্লিশে হয়ে গেছে, তাই না? কারণ এটার ইকুইপমেন্টের সার্ভিস লাইফই ছিল 5 বছর, এবং 5 বছর যাওয়ার পরে আমরা হচ্ছে উই আর গেটিং সামথিং, সমস্ত টাকা উঠতেছে। সো এটা ভেরি হচ্ছে মানে রিস্কি একটা প্রজেক্ট হয়ে গেল কাইন্ড অফ। তারপরেও পে ব্যাক পিরিয়ড দিয়ে আমরা কখনোই ডিসিশন নেই না আমার প্রজেক্টটাকে ফিজিবল ইনফিজিবল। এটা পে ব্যাক পিরিয়ডে নর্মালি নেওয়া যায় না। অনেক প্রজেক্ট, আপনার ছোট প্রজেক্ট দেখা যায় 2 বছরের টাকা তুলে আসলো, কিন্তু ওভারঅল এটা লস হলো এরপরে। আবার কিছু প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে আপনার দেখা যায় 7-8 বছর লাগছে পে ব্যাক পাওয়ার জন্য, কিন্তু ওইগুলো হচ্ছে আপনার মোর প্রফিটেবল, এরকম হতে পারে। এর জন্য নর্মালি পে ব্যাক পিরিয়ড দিয়ে আমরা ডিসিশন নেই না আমার প্রজেক্টটা কি ফিজিবল হবে কিনা। তাহলে ফিজিবিলিটি চেক করি ওই যে মানে ইকুইভ্যালেন্ট ওর দিয়ে, প্রেজেন্ট ওর, অ্যানুয়াল ওর, এসব দিয়ে, অথবা ইআরআর আইআরআর দিয়ে। কিন্তু পে ব্যাক পিরিয়ডে খুব ইম্পর্টেন্ট এই যে আমার লিকুইডিটি বুঝায়, যে কত টাকা আপনার অ্যাভেলেবল থাকতে পারে, কতদিন মধ্যে আমরা জিনিসটা পেয়ে যাব, লিকুইডিটি বুঝায়। তাহলে এই লিকুইডিটির জিনিসটাই পেব্যাকের সাথে মেইনলি অ্যাসাইন্ড। তো নর্মালি ইন্ডাস্ট্রিতে যেটা করে, নর্মালি 5 বছরের মধ্যে সবাই চায় উইদিন 5 ইয়ার্স এর মধ্যে সমস্ত টাকা যাতে চলে আসে, এমন ভাবেই করে।
তো 5 বছরে যেসব ইন্ডাস্ট্রির পেব্যাক পিরিয়ড 5 ইয়ার্স এর চেয়ে বেশি, সাপোজ লাইক ইট 7 or 8 বছর লাগছে মানে টু রিকভার অল অফ দ্য মানি আই হ্যাভ ইনভেস্টেড ইন দিস ভেঞ্চার, ইটস বিকাম ভেরি রিস্কি। মানে হচ্ছে 8 বছরের জন্য এত মানে সময় লাগা, সমস্ত টাকা, এটা নর্মালি এভাবে নিতে চায় না তখন। নর্মালি আমেরিকান ইন্ডাস্ট্রিজ এন্ড হচ্ছে টিপিক্যাল ইন্ডাস্ট্রিজরা আপনার 5 বছরের মধ্যে যদি সমস্ত টাকা উঠে আসে, ওই প্রজেক্টটাতে ওরা মোর ইন্টারেস্ট দেখায়। বুঝতে পারছি? জি স্যার। আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে নতুন হচ্ছে চ্যাপ্টার শুরু করব, কম্পেয়ারিং দ্য অল্টারনেটিভস। এটা খুব বড় করব না, আপনাদের জন্য সিলেবাস ছোট ছোট করব। তারপরেও মানে এই যে আমি আজ পর্যন্ত যা পড়ালাম এখান থেকে কিন্তু প্রচুর প্র্যাকটিস প্রবলেম পাবেন, তো আপনারা একটা আস্তে আস্তে অ্যাসাইনমেন্টটা শুরু করেন, আদারওয়াইজ লাস্টে গিয়ে একসাথে অনেক ম্যাথ করতে হবে, তাই না? প্রতিদিন জি আজকে স্যার, যা আগের করেছে। অধ্যায়টা হুম। হুম। করে দেখতে কিছু স্যার। হুম কি? অর্ডিনারি স্যার অ্যানিউইটির যে এক্সারসাইজ 473 এই ম্যাথটা স্যার বুঝতেছিলাম না স্যার। অর্ডিনারি অ্যানুইটি 473, এটা জি স্যার। এটা তো মনে হয় করে দিছিলাম ক্লাসে, এখানে তো লেখা টাকা দিয়ে অবস্থা খারাপ, সব করে দিছে। আচ্ছা, আজকে এটা যেহেতু করে রাত হয়ে দিছিলেন? গেছে, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাই দিব না, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। তো আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, রোল 1, ইয়েস স্যার। রোল 2, Yes, sir. 4,